অহংকার যেখানে দেওয়াল তোলে সেখানে কি ভালোবাসার আলো পৌঁছাতে পারে? এক চরম নারী বিদ্বেষী, জেদি আর ধনকুবের ব্যবসায়ী ঋষিরাজ, আর অন্যদিকে মধ্যবিত্ত পরিবারের আত্মসম্মানী চঞ্চল এক মেয়ে তনু। নিয়তির কোন অদ্ভুত খেলায় এই দুই বিপরীত মেরুর মানুষ একসাথেই বাধা পড়তে চলেছে? মিস্টার অলোকেশ সরকার এবং অডিও স্টোরি বাড়ি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা শুরু করতে চলেছি আমাদের বিশেষ রোমান্টিক ধারাবাহিক গল্প ভালোবাসার ছোঁয়া। আজ শুনবেন এর প্রথম পর্ব। শহরের বুকে তখন গোধূলির আলো, চারদিকের ব্যস্ততার মাঝে তনু হন্তদন্ত হয়ে ছুটছিল। মধ্যবিত্ত পরিবারের বড় সন্তান সে। মা হারা তনুর কাছে তার পরিবারের সবাইকে সুখে রাখতে সে নিজের সবটুকু উজাড় করে দিতে পারে। কিন্তু সে জানত না আজকের এই সাধারণ দিনটি তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। ঠিক সেই মুহূর্তেই শহরের এক বিলাসবহুল কনফারেন্স রুম থেকে রাগে ফুঁসতে ফুঁসতে বেরিয়ে আসছিল ঋষিরাজ, যার এক ইশারায় পুরো বিজনেস ইন্ডাস্ট্রি কাঁপে। সুদর্শন কিন্তু ভীষণ উগ্র আর অহংকারী। মেয়েদের সে শুধু ষড়যন্ত্রকারীই ভাবে। কিন্তু হঠাৎ করেই এক মারাত্মক দুর্ঘটনা ধেয়ে আসে ঋষিরাজের দিকে, আর ঠিক তখনই নিজের জীবন বাজি রেখে ঋষিরাজকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে নেয় তনু। ঋষিরাজের চোখে তখন বিস্ময়, আর তনুর চোখে একরাশ ক্লান্তি। এটাই কি তবে এক নতুন ঝড়ের পূর্বাভাস, নাকি শুরু হলো এক অদ্ভুত ভালোবাসার ছোঁয়া? ভোরের আলোর সঙ্গে সকলে নিজের কাজকর্মে লিপ্ত হতে শুরু করে। ঠিক তেমনই উত্তর কলকাতায় একটা বাড়ির ভেতরে শিবানী দেবী কলপাড়ে বসে বাসন মাজছে আর চিৎকার করে ডাকছে, ইরে 7টা বাজে, তোদের এখনো ঘুম ভাঙলো না? ওঠ বলছি, ওঠ! আমি যদি ঘরে যাই না 3টেকে করে মেরে মেরে ঘুম থেকে তুলবো। আবার বাসন মাজতে মাজতে গজগজ করে, বাড়িতে দুটো ভিঙ্গি মেয়ে, তাও সব কাজ আমাকেই করে মরতে হবে। তনু, এই তনু, কি হলো রে? ওঠ! তুই না বড়, কোথায় ছোট ভাই বোনদের তুলবে তা না, নিজেও পড়ে পড়ে ঘুমাচ্ছে। মনে আছে কি? আর 7 দিন বাকি আছে রে ফাইনাল পরীক্ষার। ওরে পড়াশোনায় তো চুলোয় তুলে দিয়েছিস রে, কিছু হবে না রে তোর। শিবানী দেবী নিজে নিজে কথাগুলো বলছে আর কাজ করছে। আর তনুর বাবা বিনয়বাবু আয়েশ করে বসে আজকের নিউজ পেপারে মন দিয়েছে, সঙ্গে একটু একটু চুমুক দিচ্ছে চায়। এটা ওনার রোজকার রুটিন। শিবানী দেবী এবার ভীষণ রেগে বাসনপত্র দুম করে রেখে দপদপ করে হেঁটে ঘরের দিকে যান। গিয়ে দেখেন দুই বোন জড়াজড়ি করে শুয়ে আছে। দেখে রেগে গিয়ে পাশে রাখা মাটির কুঁজো থেকে গ্লাসে জল ঢেলে ওদের গায়ে ঢেলে দেন। আর সঙ্গে সঙ্গে ঝটপটিয়ে উঠে পড়ে তনু। ভেজা মুখের ওপর ভিজে চুলগুলো আটকে যাওয়ার জন্য ওর মুখটা ভালো করে দেখা যায় না। হয়েছে হয়েছে তো, মহারানীর ঘুমটা তাহলে ভাঙলো? কিন্তু তনু সঙ্গে সঙ্গে সোহাগ করে মায়ের কোলে শুয়ে পড়ে, বলে, ভালোই হয়েছে তুমি এসেছো, এবার তোমার কোলে আমি শোবো। শিবানী মেয়েকে সরিয়ে দেয়। থাক, আর সোহা করতে হবে না। এই বলে ওকে ধাক্কা দিয়ে তোলে। মিষ্টি দেখতে তনুর মুখে দুষ্টু হাসি ফুটে ওঠে। নে নে নে, এবার পড়তে বস তো দেখি। তনু, কেন এরকম করছিস রে? তোর না সামনের সপ্তাহে পরীক্ষা? পরীক্ষা তোর নাকি আমার? আমি তো চিন্তায় চিন্তায় মরছি তোর জন্য। বড় দিদি তো তুই নাকি? হ্যাঁ, কোথায় বোনটাকে নিয়ে পড়তে বসবে, তা না, পড়ে পড়ে দুটোই মিলে ঘুমোচ্ছে। অনু বিরক্ত মুখে উঠে চোখ ডলতে ডলতে চলে যায় বাথরুমে। যেতে যেতে বলে, ওফ মা, কেন চিৎকার করছো বলো তো সকাল সকাল? যাচ্ছি বাবা, যাচ্ছি, ভালো লাগে না। তবে অনুর দিদি তনুষ্কা ওরফে তনু কিন্তু আবার মার কোলে মাথা দিয়ে শুয়ে পড়ে আর বলে, ও মা, মা একটু মাথায় হাত বুলিয়ে দাও না। শিবানী দেবী ঝাঁঝিয়ে ওঠে, পারবো না। তোমার মা তো আমাকে দাসী করে রেখে গেছে, তাই না? তোমার সেবা করার জন্য। তোমার মা মরে গিয়ে পুরো সংসার তো আমার ঘরে চাপিয়ে দিয়ে চলে গেল। তোর মায়ের মৃত্যুর সময় হাত ধরে কথা দিয়েছিলাম রে, যে তোকে আর তোর বাবাকে, তোদের এই সংসারের সমস্ত কিছুর দায়িত্বটা আমি নিলাম। না হলে তোর বাবাকে বিয়ে করার তো কোনো ইচ্ছাই আমার ছিল না। হ্যাঁ, আর এই বিয়েটা করেই তো আমার কপালটা পুড়লো। এই সংসারের জল টানতে 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 আমি তো একেবারে শেষ হয়ে গেলাম বাবু। আচ্ছা আচ্ছা মা, সকাল সকাল কেন রাগ করছো গো? শিবানী আবার রেগে যেতে যায়, কিন্তু তনু মার গালে একটা কিস করে বিছানা থেকে নেমে দৌড়ে চলে যায়। আর শিবানী দেবী বলতে থাকে, কি 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 বললি? এই শোন শোন, এদিকে আয়, তোর পিঠটা না আজকে আমি ফটাবো, এদিকে আয় বলছি। তখনই বিনয়বাবু বলে ওঠে, পিঠটা পরে ফাটিও, আগে বাজারের ব্যাগটা দাও, বাজারটা সেরে আসি। শিবানী দেবী ঘাড় নেড়ে রান্নাঘরে যায়। ওনার পেছনে পেছনে যায় বিনয়বাবু। একটা সত্যি কথা বলবে? আবার কি হলো? গিন্নি, তুমি কি এই সংসারে শুধু তোমার বান্ধবীকে কথা দিয়েছো বলে আছো? এতদিনে তুমি আমায় আর আমার সংসারকে ভালোবাসোনি? কি যে বলো না তুমি! তুমি আর আমার এই সংসারটাই তো আমার সব গো।
বাজে বাজে কথা ভেবো না তো। যাও যাও যাও, তুমি বাজারে যাও। আর এরপর তো কারখানায়ও যেতে হবে তোমাকে, নাকি? আমাকেও আজ একটু তাড়াতাড়ি দোকানে যেতে হবে, আজ অনেকগুলো অর্ডার ডেলিভারি দিতে হবে। বিনয়বাবু শিবানী দেবীর গালে হাত দিয়ে একটু হেসে বাজারে চলে যায়। তনু কলপাড়ে যায় মুখ ধুতে। তনুর এই বাড়িটা পৈতৃক বাড়ি। ওদের বাড়িতে ওরা ছাড়াও জ্যাঠা কাকারা থাকে। ওদের দাদু মারা যাওয়ার আগে বাড়ি ভাগ করে দিয়ে যায় সবাইকে। কলপাড়ে গিয়ে বোনকে মুখ ধুইয়ে নিজেও ধুয়ে চলে যায় ভেতরে। ঘরে গিয়ে পড়তে বসে, মন দিয়ে পড়ে। তারপর তৈরি হয়ে মাকে বলে, মা, আমি আসছি, 10টা বাজতে যায়, নইলে আবার ক্লাস মিস করবো। তনু জলদি বেরিয়ে যায় সাইকেল নিয়ে। এদিকে দক্ষিণ কলকাতার একটা অভিজাত পাড়ায় একটা বাড়ি, নাম রানী ভবন। এই বাড়ির কর্ত্রী একজনই, মল্লিকা মুখার্জি। ঘড়িতে কাটায় কাটায় ঠিক 8টা বাজে। সিঁড়ি দিয়ে তখনই নেমে আসেন মল্লিকা দেবী। এসে ডাইনিং রুমে টেবিলের একটা নির্দিষ্ট চেয়ারে বসেন। তারপর এসে বসে মল্লিকা দেবীর 2 ছেলে, অবিনাশ মুখার্জি আর মলয় মুখার্জি, আর ছোট বউ বীণা মুখার্জি আর ওনার মেয়ে নেহা মুখার্জিও। কারণ এই বাড়িতে সব টাইমে হয়। ঠিক 8টার সময় ব্রেকফাস্ট টেবিলে বসতে হয়, লাঞ্চ 1টার সময় বসতে হবে, আর ডিনার টেবিলে ঠিক 9টার সময় আসতে হবে। এটা এই বাড়ির নিয়ম। মল্লিকা দেবী এসে বলে, ঋষি কোথায়? তখনই সিঁড়ি দিয়ে একজন ব্ল্যাক স্যুট পরা একজন হ্যান্ডসাম কিন্তু দাম্ভিক ছেলে নেমে এসে মল্লিকা দেবীর পাশের চেয়ারে বসে। এই হলো আমাদের ঋষিরাজ মুখার্জি। মল্লিকা দেবী ওকে দেখে বলে, এই তো দাদু ভাই চলে এসেছে। দাদু ভাই, তুমি কিন্তু 5 মিনিট লেট। ঠামা, একটা কনফারেন্স কলে ছিলাম, তাই একটু লেট হয়ে গেছে, সরি। ইটস ওকে দাদু ভাই, তুমি তো কাজই করছিলে। নেহা এ কথা শুনে বলল, নট ফেয়ার ঠাম্মি, দাদা ভাইয়ের বেলায় একরকম আর আমার বেলায় আরেক রকম। সেদিন আমার 2 মিনিট দেরি হয়েছিল, আর সেই জন্য তুমি আমাকে ব্রেকফাস্ট করতে দাওনি। মল্লিকা দেবী রেগে গিয়ে বললেন, বড্ড বড় বড় কথা শিখেছো দেখছি। বিনা, মেয়েকে সামলাও, হাতের বাইরে চলে যাচ্ছে। ছোটবেলা থেকে দেখছি দাদু ভাইকে এসে বড্ড বেশি হিংসে করে। ওর পাখ না গজিয়েছে, চট জলদি এই মেয়েকে বিয়ে দিতে হবে। দাদু ভাই এই বাড়ির বংশধর, ওর সাথে কারোর তুলনা করা চলে না। বিনা, তুমি আজই মলয় ঘটককে খবর দাও। নেহার ফাইনাল পরীক্ষা শেষ হলেই ওর বিয়ের ব্যবস্থা আমি করব। না, আমি বিয়ে করব না। আমি আরো পড়াশোনা করতে চাই, তারপর আমি ফ্যামিলি বিজনেস জয়েন করতে চাই। কখনো নয়। তোমার নামে কিছু প্রপার্টি আছে, সেটা নিয়ে তুমি খুশি থাকো। আর এই বিজনেস অবিনাশ দাঁড় করিয়েছে। আর ঋষিরাজ এই বিজনেসকে কোথায় নিয়ে গেছে সেটা তোমার কোনো আইডিয়া নেই। এই সমস্ত কিছু তাই ঋষিরাজের। সেখানে আমি কাউকে ঢুকতে দেব না। এতক্ষণ ঋষিরাজ শুনছিল, এখন বলে, নেহা চুপ কর না। ঠামির মুখের ওপর কেন কথা বলছিস তুই? ঠামির কথা এই বাড়িতে শেষ কথা, যেটা বলছে সেটাই হবে। আর তোদের মেয়েদের না এই সমস্যা, আমরা ছেলেরা পরিশ্রম করে সম্পত্তি তৈরি করব, আর তোরা মেয়েরা এক ঝটকায় সবকিছু আমার অধিকার বলে নিয়ে চলে যাবি। অবিনাশবাবু খাচ্ছিলেন, ঋষির কথায় খাওয়া থামিয়ে দিয়ে মল্লিকা দেবীর দিকে তাকায়। পুরনো কিছু কথা মনে পড়ে যায় দুজনের। মল্লিকা দেবীও লক্ষ্য করে, কিন্তু কিছু বলে না। অবিনাশবাবু চুপ করে থাকে। খাবারের প্রতি একটা অনীহা চলে এসেছে এতক্ষণে। এর মধ্যে ঋষিরাজ বলে ওঠে, ঠামি এবার আমি আসছি, আমার একটা ক্লায়েন্ট মিটিং আছে। হ্যাঁ বাবা, যাও যাও যাও। আর শোনো, ভালোভাবে মিটিং করো, কেমন? ঋষিরাজ চলে যায়। অবিনাশবাবু না খেয়ে উঠে নিজের ঘরে যায়। তা দেখে বীণা দেবী বলে ওঠেন, কি হলো, উঠে গেলে কেন? খাবে না? না, আর ইচ্ছে নেই। আর আমি একটু দেরিতে অফিসে যাব। মল্লিকা দেবী একটু বিরক্ত হয়ে উপরে চলে যান। সুযোগ বুঝে নেহা বলে, বাবা, তুমি এখনো কিছু বলবে না? এইভাবে সারাটা জীবন তুমি চুপ করে দিকে যাবে? মার ওপর দিনের পর দিন ঠাম্মি অত্যাচার করেছে, সেটাও দেখে তুমি কিচ্ছু বলনি, এখনো সেই একই কাজ করবে? শোনো, আমি কিন্তু বলে দিচ্ছি, আমি বিয়ে কিন্তু করব না না না। মলয়বাবু মেয়েকে কিছু না বলে চলে যায়। বীণা দেবী ওর পিছনে পিছনে চলে যায়। নেহা চোখের জল মুছে কলেজের জন্য তৈরি হতে যায়। অন্যদিকে ঋষিরাজ নিজের গাড়িতে বসে আছে, ল্যাপটপে মুখ গুজে। ড্রাইভার গাড়ি চালাচ্ছে। ওদের পিছনে ঋষিরাজের গার্ডদের গাড়ি আছে। হঠাৎ গাড়িটা কিছুর সাথে ধাক্কা খায় আর গাড়িটা থেমে যায়। ঋষিরাজ তাকিয়ে দেখে সামনে কিছু একটা হয়েছে, অনেক লোক জড়ো হয়েছে। ও ড্রাইভারকে ধমকে বলে, কি করছোটা কি? ঠিক করে যখন গাড়ি চালাতে পারো না তখন এসেছো কেন? শুধু শুধু তোমার টাকা দিয়ে পুষছি। আমি তো দেখেই চালাচ্ছিলাম স্যার, হঠাৎ সামনে সাইকেল এসে যায়, সাইকেলের সঙ্গে ধাক্কা লেগেছে। আমার আজ একটা মিটিং আছে, আর তোমাকে এখনই অ্যাক্সিডেন্ট করতে হলো? এবার তোমার দেরি হয়ে যাবে। ডিসকাস্টিং। দেখে আসি কি করলে তুমি। এই বলে ঋষিরাজ নেমে যায়। ড্রাইভারও নামে। গাড়ির সামনে গিয়ে দেখে একটা সাদা চুড়িদার পরা মেয়ে সাইকেল নিয়ে পড়ে গেছে। মেয়েটির চুলগুলো হাওয়ায় উঠছে আর ওর মুখের ওপর এসে বাড়ি খাচ্ছে। ঋষি কিছু বলতে গিয়েও বলতে পারলো না।
প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের জন্যেই মিস্টার অলোকেশ সরকার প্রতিনিয়ত এই সুন্দর সুন্দর গল্পগুলো নিয়ে আসেন। আপনাদের প্রতিটি লাইক আর কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা দেয়। তাই গল্পটি ভালো লাগলে এখনই একটি লাইক দিয়ে দিন আর কমেন্টে জানান আপনার অনুভূতি। চলুন এবার ফেরা যাক গল্পের বাকি অংশে। ঋষিরাজের গাড়ির সামনে যে মেয়েটি এসে পড়ে, তার মুখ দেখতে না পেলেও মেয়েটিকে দেখে একটু অবাক হয়ে যায় সে। কিছুক্ষণ তাকিয়ে থাকে, দেখে মেয়েটি প্রাণপণে পড়ে থাকা সাইকেলটা তোলার চেষ্টা করছে কিন্তু পারছে না। তারপর কোনো মতে নিজেকে সামলে নিয়ে এসে বলে বসে, এক্সকিউজ মি, রাস্তাটা ক্লিয়ার করুন, আমার মিটিংয়ে যেতে দেরি হয়ে যাচ্ছে। এই কথা শুনে তনু রাগে নিজের মুখের থেকে চুলটা সরিয়ে ঋষিরাজের দিকে রাগী দৃষ্টিতে তাকায়। তখনই ঋষিরাজের চারপাশে ওর 4 জন গার্ড এসে দাঁড়িয়ে পড়ে। তনু কিছুক্ষণ ঋষিরাজের দিকে তাকিয়ে থাকে, তারপর সেও বেশ রেগে যায়। রাস্তা ক্লিয়ার করব মানে? এটা কি আপনার রাস্তা নাকি? না, কিন্তু আমার দেরি হচ্ছে, আপনার সঙ্গে বাজে বকলে আমার ক্ষতি হয়ে যাবে। ও তাই বুঝি? ক্ষতি আপনার হবে? ক্ষতি তো হয়েছে আমার এই সাইকেলটা যে ভাঙলো, হ্যাঁ, সঙ্গে আমার হাতটাও কাটলো, সেটা বুঝি ক্ষতি না? আশেপাশের লোকজনও গুজগুজ করতে শুরু করে দিয়েছে। তারাও বলে, ঠিকই তো, মেয়েটাকে এইভাবে ফেলে দিল। ঋষিরাজ সেটা শুনে বলে, আমি ওনাকে ধাক্কা দিইনি, উনি অন্ধের মতো চললে তো আমার কিছু করার নেই। ও মা গো, দেখেছো কি কথা বলছে? নিজে আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে এখন আবার আমার উপরে দোষ চাপানো হচ্ছে। বাহ 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 বাহ। ঠিক আছে, বড় লোকেরা তো এইরকমই বেঈমান হয়, এই জন্যই তো বড় লোকদের একদম আমি দু চোখে দেখতে পারি না। হ্যাঁ, এই কথাগুলো তারাই বলে যারা তোমার মতো ভিখারি। তনু এই কথাটা শুনে বেশ রেগে যায়। কি? আমি ভিখারি? কেমন মানুষ আপনি? হ্যাঁ, কেমন মানুষ? শিক্ষা মানবিকতা কিছুই কি আপনার নেই? ঋষিরাজও বেজায় রেগে যায়। না, নেই, কিছু নেই, হয়েছে? নাও টেল মি, টাকার জন্য এত কথা তো বলো, তোমার কত টাকা চাই? কত টাকা মানে? হ্যাঁ, টাকা। তুমি এই যে নাটকটা করছো, টাকার জন্য করছো তো? একদম বাজে কথা বলবেন না। আপনার টাকা আপনার কাছেই রাখুন। ঋষিরাজ পকেট থেকে অনেকগুলো টাকা বের করে আর ওর সামনে সেগুলো দিয়ে দেয়। এখানে 1000-5 মতো আছে, এতে হবে? ছি 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 ছি, একটা মানুষের ক্ষতি করে এখন তাকে টাকা দিয়ে কিনতে চাইছেন? আপনার মতো মানুষেরা কোনো দিন বুঝবেন না যে এই পৃথিবীতে টাকা ছাড়াও অনেক কিছু আছে। এই বলে সাইকেলটা সে তোলে। সাইকেলটার হ্যান্ডেলটা পিঁকে গেছে, হাতটাও অনেকটা কেটে গেছে। তাই তনু বলে, এই দেখুন, আপনার জন্য আমার সাইকেলটা খারাপ হয়ে গেছে, আমার হাতটাও কেটে গেছে। দেখুন, কোথায় আমাকে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলবেন তা না, দুম করে টাকার অফার করে দিলেন। যদিও আপনাদের মতো টাকার গদিতে যারা শুয়ে থাকে তারা বোঝেও না যে ওই গদি কখন হুল হয়ে পিঠে গেঁথে যাচ্ছে, আর যখন বোঝে তখন তো অনেক দেরি হয়ে যায়। এই বলে সাইকেলটা নিয়ে তনু ওখান থেকে চলে যায় আর ঋষিরাজ একটু বিরক্তই হয়। মেয়েটা কি সব বলে গেল? টাকা হুল? উফ, ডিসগাস্টিং, সব অশিক্ষিত ননসেন্স লোকজন। ড্রাইভার, চলো। বলে সে নিজের গাড়িতে গিয়ে বসে আর ড্রাইভারকে বলে, আজ তোমার জন্য আমাকে এই মেয়েটার কাছে এতগুলো কথা শুনতে হলো। ঠিক করে গাড়ি চালাতে পারো না? সরি স্যার, আর হবে না, থাক থাক, চলো এবার। গাড়ি চলতে থাকে। ঋষি অফিসে চলে যায়। ওদিকে ভাঙা সাইকেল নিয়ে গজগজ করতে করতে চলতে থাকে তনু। মেজাজ গরম হয়ে আছে তার। এমন সময় রাস্তায় দেখা হয় জেঠির সঙ্গে। কিরে, কোথায় চললি তুই? তোকেই তো খুঁজছি। চল চল চল, বাড়ি চল। মানে কেন? এখন আমি কলেজে যাচ্ছি, যেতে পারবো না, রাস্তা ছাড়া। তোকে গোটা পাড়া আমি খুঁজে বেড়াচ্ছি, ছেলে পক্ষ এই এলো বলে তোকে দেখতে, শিগগিরই চল। তনু তো আকাশ থেকে পড়লো। ও অবাক হয়ে জেঠিকে জিজ্ঞেস করে, ছেলে পক্ষ মানে বিয়ে? হ্যাঁ, তা নয় তো কি, বয়স তো হয়েই গেল, কদিন আর কুমারী মেয়েকে ঘরে বসিয়ে রাখবো? হ্যাঁ, ঘরে কোথায় বসে, আমি তো কলেজে পড়াশোনা করছি। ওর জেঠি রেগে গিয়ে বলল, জেদ করলে না একটা থাপ্পড় দিয়ে দেবো তনু। বেশ করবো, জেদ করবো। আমি বিয়ে করবো না, করবো না, করবো না। দেখো দেখো, মা তোমায় কেমন বকা দেয় দেখো। নিশ্চয়ই মা এসব জানে না। আসলে এই সমস্ত কিছুই তোমার চাল, তাই না? তোর মাকে বলতে এক পায়ে রাজি হয়ে গেল রে। শোন তনু, তোর মতো ভিঙ্গি মেয়েকে বিদায় করতে পারলেই না সবাই বাঁচবে, বুঝলি? চল চল চল, মেলা বকিস না। তনুর মনটা খারাপ হয়ে যায়, কি যেন ভাবেও। তারপর সাইকেলে উঠে পড়ে চটপট। জেঠি কিছু বলার আগেই জেঠিকে সাইড কাটিয়ে সাঁ করে চলে যায়। জেঠি তো একেবারে রে রে করে ওঠে, ওরে ধর 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 ধর, কোথায় যাচ্ছিস রে? কিন্তু ততক্ষণে তো তনু পগার পা। জেঠি রেগে আগুন, মুখ দেখেই সেটা বোঝা যায় এবার বাড়িতে একটা অশান্তি হবেই হবে। ওদিকে অফিসে ঋষিরাজ ঢোকে। ওর ভয়ে সবাই তটস্থ হয়ে থাকে। ঋষিরাজ অফিসে ঢোকার সঙ্গে সঙ্গে সবাই সোজা হয়ে দাঁড়ায়, গুড মর্নিং বলে, কিন্তু সে কোনো দিকে তাকায় না। নিজের গাম্ভীর্য নিয়ে সে ঢোকে। ঋষি অফিসে নিজের কেবিনে গেলে ওর পিএ ত্রিনা ঢোকে। স্যার ডেকেছিলেন? হ্যাঁ, আজ সিটি কলেজে আমাদের ক্যাম্পাসিং আছে, সেখানে একটা ফাইনাল এক্সামও হবে। মনে রেখো, এই এক্সামে যে মেয়েটা টপার হবে সেই হবে আমাদের ফ্যাশন হাউসের এমপ্লয়। সে সোজা বসবে আমাদের হেড অফিসে।
আমাদের এআর কোম্পানি বেস্ট ছাড়া কাউকে তোয়াক্কা করে না, মনে রেখো। ওকে স্যার, তাই হবে। আমি আপনাকে আপডেট করতে থাকবো। হ্যাঁ, আর মনে রেখো আজ ইন্টারভিউ হবে, তাই তুমি আজ কলেজে যাবে, সবটা দেখবে। ওকে স্যার। তৃণা বেরিয়ে যায়। এদিকে সাইকেলটা নিয়ে তনু সিটি কলেজে যায়। ওর মন একেবারেই ভালো নেই। আজ খুব ওর মায়ের কথা মনে পড়ে। মা কেউ কখনোই দেখেনি, তবুও জানে মা আছে, কোথাও না কোথাও তো আছে। আর আজ সে তার মেয়েকে এভাবে দেখে খুব কষ্ট পাচ্ছে। তনু দেখে গাড়ি থেকে নেমে ওর বন্ধু নেহা দাঁড়িয়ে আছে কলেজের গেটে। নেহার কাছে গিয়ে ও বলে, সরি নেহা, অনেকটা দেরি হয়ে গেল। অনেকক্ষণ দাঁড়িয়ে আছিস তাই না? না না, ঠিক আছে। এই দেখি দেখি দেখি। নেহা তনুকে ভালো করে দেখে, ঘেমে নেই, একেবারে একাকার হয়ে গেছে তনু। তাই সেটা দেখে সে বলে, কে রে, তোর এই অবস্থা হলো কি করে? আর বলিস না, একটা গাড়ি এসে হঠাৎ করে ধাক্কা দিয়ে ফেলে দেয়। দেখ না, সাইকেলটাও খারাপ হয়ে গেছে। আর এই দেখ, হাতে অনেক লেগে কেটে গেছে। একটু জল দে তো, হাতটা ধুয়ে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, একটা গাড়ি তোকে ধাক্কা দিয়ে চলে গেল, হাসপাতালেও নিয়ে গেল না? না না, লোকটা খুব অহংকারী। না 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 না, হাসপাতাল? লোকটা না খুব অহংকারী, জানিস তো, টাকার অফার করছিল। ওমা, তাই নাকি? কিন্তু এটা তো ঠিক না। গাড়িটার নাম্বার দেখেছিস? তনু নাম্বারটা বলতে পারে না, কিন্তু যতটুকু বলে তাতে নেহা তো ভাবনায় পড়ে যায়। এই নাম্বারটা এত চেনা কেন লাগছে তার? প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের জন্যেই মিস্টার অলোকেশ সরকার প্রতিনিয়ত এই সুন্দর সুন্দর গল্পগুলো নিয়ে আসেন। আপনাদের প্রতিটি লাইক আর কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা দেয়। তাই গল্পটি ভালো লাগলে এখনই একটি লাইক দিয়ে দিন আর কমেন্টে জানান আপনার অনুভূতি। চলুন এবার ফেরা যাক গল্পের বাকি অংশে। তনুর কাছে গাড়ির নাম্বারটা শুনে একটু নেহা অবাক হয়, কিছু একটা ভাবার চেষ্টা করে, তারপর বলে, গাড়িটার নাম্বারটা কেমন যেন চেনা চেনা লাগছে। আরে এই শহরে কত গাড়ি, কত নাম্বার, ওভাবে চেনা যায় নাকি? তো ওসব ছাড় তো। নেহা তনুর হাতের কাটা দাগটা দেখে বলে, না, সবকিছু ছাড়লে তো হবে না। তোর হাতটা অনেকটা কেটে গেছে। চল, সামনেই ডাক্তারের চেম্বার আছে, দেখিয়ে তারপরে ভেতরে যাব। আরে ছাড় না, কিছুই হয়নি, এমনিতেই আমরা লেট। চল তো চল, ইন্টারভিউ শুরু হয়ে যাবে না হলে। ও শুরু হতে এখন অনেক দেরি আছে, তুই চল তো। না রে, তেমন কিছু হয়নি, ডাক্তার দেখাতে হবে না। আর ইনজেকশন আমার ভীষণ ভয় লাগে। আমি তোর কোনো কথা শুনবো না। যদি কাটা জায়গাটা সব ঠিক হয়ে যায় তখন কি হবে? তখন তো আরোই বিপদ হয়ে যাবে। এই বলে সাইকেলটা কলেজের ভেতরে রেখে এসে তনুকে নিয়ে ডক্টরের কাছে যায়। তনু আর নেহা বেস্ট ফ্রেন্ড। ওরা ক্লাস 8 থেকে বন্ধু। এক স্কুলে পড়তো না, কিন্তু ওরা একই জায়গায় গান শিখতো। তারপর সেখান থেকে এই কলেজে আসা, সেই থেকে ওদের বন্ধুত্ব। দুজনেই ফ্যাশন ডিজাইন নিয়ে পড়ছে। নেহার মধ্যে মুখার্জি বাড়ির দাম্ভিক স্বভাব কোনোদিনই নেই, তাই সে খুব সহজেই তনুর সাথে মিশে গেছে। তনু আর নেহা ডক্টরের কাছে যায়। কেবিনের ভেতরে ঢুকে ডাক্তারকে দেখে তনু ছটফট করে। আরে এই নড়ছিস কেন? ডক্টর যা বলবে সবটা শুনবি। ডক্টর তনুর হাতে ব্যান্ডেজ করে দেয় আর একটা টিটেনাস দেয়। তনু নেহার উপর খুব রেগে যায়, জোর করে ইনজেকশন দেওয়ার জন্য। দেখলি তো, আমি জানতাম ইনজেকশন দেবে। তুই না না বলে মিথ্যে কথা বলে আমাকে এখানে আনলি। তুই না, আমি আমি আর তোর বন্ধু না, তুই আমার আর বন্ধু না। মাঝে মাঝে মনে হয় সবচেয়ে বড় শত্রু তুই আমার জীবনে। জানি তো। এইসব সেরে যখন কলেজে পৌঁছায় ততক্ষণ ইন্টারভিউ শুরু হয়ে গেছে। প্রথমে ঢোকে তনু। ইন্টারভিউয়ারদের মধ্যে তৃণাও ছিল। তনু ঘরে ঢুকতেই তৃণা ওকে জাজ করে ফেলে, কারণ ওর পরনে একটা সাধারণ দেখতে সাদা চুড়িদার। ইন্টারভিউয়ের মাঝে তনু নিজের ডিজাইন দেখায়। তৃণা বাদে সবার ওর ডিজাইন খুব পছন্দ হয়। তৃণা বেশ কিছু ব্যাকা কটু কথা শোনায়, যাতে তনুর মন খারাপ হয়। তুমি কি করে ভাবলে যে আমাদের এত বড় একটা কোম্পানি তোমার মতো মেয়েকে চাকরিতে নেবে? শোনো, ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য না আগে নিজের ফ্যাশন সেন্স থাকতে হয়, বুঝেছো? কি পরে এসেছো এটা তুমি? হ্যাঁ, তনুর অনেক উত্তর দিতে ইচ্ছে করে, কিন্তু ও চুপ করে থাকে। ওর ইন্টারভিউ হয়ে গেলে তৃণা বেরিয়ে যায়। নেহার ইন্টারভিউটাও মোটামুটি ভালোই হয়, কিন্তু তনুর জীবনে আজ অব্দি কোনো জিনিসই সোজা পথে হয়নি। আজকেও তাই হয়। সে যখন কলেজ করে বাড়ি ফেরে তখন দেখে সেখানে হুলস্থুল অবস্থা। ওদিকে অফিস থেকে ঋষি বাড়িতে এসে ঠিক 9টার সময় ডিনার টেবিলে বসে। বাকিরা সবাই চলে এসেছিল, কিন্তু নেহার 6 মিনিট দেরি হয়। নেহা এসে যেই বসতে যাবে তখনই মল্লিকা দেবী বলেন, দাঁড়াও, বসবে না। তুমি কিন্তু এখন খেতে পারবে না, নিয়ম ইজ নিয়ম। কিন্তু আমি সকালে যখন দাভাই দেরি করে আসলো তখন তুমি ওকে তো কিছু বললে না, শুধু আমাকে কেন বলো? কারণ ঋষি এ বাড়ির বংশধর, আর ওর কাজ ছিল। তুমি কি এমন কাজ করছিলে যে তোমার ডিনার করতে আসতে এতটা লেট হলো? কথা বাড়িও না, যাও। নেহা ভীষণ বিরক্ত হয়, আর দাঁড়ায় না। রাগে জেদে সে সোজা চলে যায় নিজের ঘরে। মেয়েটা সারা রাত না খেয়ে থাকবে, এই দেখে বীণা দেবী আর খেতে পারে। হঠাৎ ঋষি ওর কাকার উদ্দেশ্যে বলে ওঠে, কাকাই, আমার মনে হয় কাল থেকে তোমার আর অফিসে আসার দরকার নেই। ওর কথা শুনে সবাই অবাক হয়ে যায়। কি বলতে চাইছিস? মানেটা খুব সহজ, তুমি অকারণ আজকে একটা মিটিং ক্যান্সেল করেছো,
সেটাও আমায় না জানিয়ে। আমার অন্য কাজ ছিল তাই করেছি। তোকে সব জবাবদিহি করতে হবে নাকি আমায়? মল্লিকা দেবী বলে ওঠে, হ্যাঁ করতে হবে। ঋষি আজ অব্দি নিজের হাতে এই বিজনেসটা টেনেছে, নিজেকে এই দেশের 1 নম্বর বিজনেসম্যান হিসেবে প্রতিষ্ঠিত করেছে, আর তুই মিটিং ক্যান্সেল করে ওর বিজনেসের ক্ষতি করার চেষ্টা করছিস। মলয়বাবুকে কেউ কিছু বলতেই দেয় না। ঋষি আবারও বলে, আমার বাড়িতে থেকে তুমি এটা করতে পারো না। বাবা, কথা শোনাচ্ছিস? তাহলে তো এই বাড়িতে আমার থাকাই উচিত না। চলে যাও, দেখি কিভাবে টানো। তোমাদের খরচ থেকে শুরু করে তোমার মেয়ে নেহার খরচ সব তো আমি দিই। ওই অ্যাকাউন্টে যে টাকাটা প্রতি মাসে জমা হয় ওর খরচের জন্য সেটাও আমি দিই। তবুও সারাক্ষণ আমার সাথে হিংসা করে। মেয়ের ব্যাপারে উল্টোপাল্টা কথা শুনে বীণা দেবী বলে ওঠে, ঋষি, নেহা তোমার উপর হিংসে করে না, তুমি ওকে ভুল বুঝছো। ও তোমাকে ভীষণ ভালোবাসে। তোমার যদি সমস্যা হয় তুমি ওকে আর টাকা দিও না, আর বাড়ি গাড়ি কিছুই দিও না। মল্লিকা দেবীও ছেড়ে দেওয়ার পাত্রী নন। তিনি বলেন, মেয়ের যে কোথা থেকে এসেছে সেটা মাকে দেখেই তো বুঝতে পারছি। কাল থেকে ওর সমস্ত লাক্সারি বন্ধ, ওর ব্যাংক অ্যাকাউন্ট আমি সেল করে দেব। তখনই নেহা এসে বলে, ঠিক আছে, আমি এবার থেকে পাবলিক ট্রান্সপোর্টে যাব, আর আমার তোমাদের টাকা লাগবে না। তোমাদের কিচ্ছু আমার লাগবে না। নেহা কেঁদে দৌড়ে ওপরে চলে যায়। ঋষি মনে মনে ভাবে, জেদ, রাগ, দম্ভ সব মেয়েরাই একই রকম হয়, এই জন্যই আমি কোনোদিন বিয়ে করব না। ওদিকে তনুর বাড়িতে ঝামেলা। সবার সামনে তনু বলে ওঠে, আমি কোনোদিন বিয়ে করবো না, শুনেছো তোমরা? জেঠি, জ্যাঠা, কাকা, শিবানী দেবী, বিনয় বাবু সবাই অবাক হয়ে ওর দিকে তাকিয়ে। রাগে ফুঁসছে তনু। তোমরা ভাবলে কি করে যে আমায় না বলে আমায় বিয়ে দিয়ে দেবে? এতটাই সহজ? আমি নিজের পায়ে না দাঁড়িয়ে এই বাড়ি থেকে 1 পাও আমি কোথাও যাব না। জেঠি গিয়ে একটা থাপ্পড় মারে তনুকে। অমনি শিবানী দেবী চিৎকার করে ওঠে, কি করছো কি তুমি এসব? হ্যাঁ, মারছো কেন মেয়েটাকে? বেশ করেছি, মেরেছি। তোদের তোল্লাইতে আজ ওর এই অবস্থা হয়েছে। তনু মারটাকে হজম করে নিয়ে বলে, আমি শুধু একটা কথাই জানতে চাই, মা, তুমিও কি চেয়েছিলে আমার বিয়েটা হয়ে যাক? শিবানী চুপ করে থাকে, চোখ দিয়ে জল বেয়ে পড়ে, কিছু বলতে পারে না। তনুর বাবা বলে, রাগ করিস না মা, আমরা তোর ভালোর জন্যই করছিলাম। ছেলেটা ভালো, তোর পড়ার ইচ্ছে তো, ও তোকে পড়াবেও। ও আমাকে পড়ানোর কে? আমার অধিকার আছে পড়াশোনা করার, কারোর দয়াতে তো আমি থাকবো না। বড় বড় কথা শিখেছে। বেরো বাড়ি থেকে, বেরো বলছে এখনই। না, ও কোথাও যাবে না। বিয়ে করতে না চাইলে করতে হবে না, কিন্তু আমার মেয়ে এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। শিবানী ওকে জড়িয়ে ধরে, কিন্তু মায়ের হাত ছাড়িয়ে দেয় তনু। ওর চোখে জল। থাক মা, আর মিথ্যে কথা বলতে হবে না। আমি জানি এই বিয়েতে তুমি সাই দিয়েছিলে, তুমি সমস্ত কিছু জানো, আর তুমি নিজেই বলছো যে তুমি আমার পরীক্ষা নিয়ে চিন্তায় থাকো। তাও আরে রোহন, আমাকে ভুল বুঝিস না মা, আমি তো তোর ভালোর জন্যই। তনু কথা বলতে দেয় না, চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। তোমরা যখন আমাকে এখান থেকে তাড়িয়ে দিতে চাইছো, তখন আমি আর এখানে থাকবো না। আমি চলে যাচ্ছি আমি। বলে দৌড়ে চলে যায় তনু বাড়ি ছেড়ে। শিবানী তনু বলে চিৎকার করে ওঠে, কাঁদতে কাঁদতে বসে পড়ে সে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের জন্যেই মিস্টার অলোকেশ সরকার প্রতিনিয়ত এই সুন্দর সুন্দর গল্পগুলো নিয়ে আসেন। আপনাদের প্রতিটি লাইক আর কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা দেয়। তাই গল্পটি ভালো লাগলে এখনই একটি লাইক দিয়ে দিন আর কমেন্টে জানান আপনার অনুভূতি। চলুন এবার ফেরা যাক গল্পের বাকি অংশে। তনু ওর জেঠির কথা সহ্য করতে না পেরে ওরকম দৌড়ে চলে যাওয়ার পরপরই শিবানী কান্নায় ভেঙে পড়ে। সে কেঁদে কেঁদেই বলে ওঠে, তোমাদের বলেছিলাম ও খুব অভিমানী, বলেছিলাম আমি ওর উপর এভাবে কিছু চাপিয়ে দিও না, বলেওছিলাম। দেখলে তো ঈদে বিপরীত হয়ে গেল। বলেছিলাম তুমি সবকিছু, কেউ শুনলে না আমার কথা। সব ওর নাটক। ঈদে পেলে ঠিক সুরসুর করে ফিরে আসবে, যত সব। চলো চলো। এই বলে বাকিরা ওখান থেকে চলে যায়। বিনয় শিবানীকে বলে, তুমি চিন্তা করো না, আমরা ওকে খুঁজে বের করবো। চলো চলো আমরা যাই। শিবানী কাঁদতে কাঁদতে উঠে দাঁড়ায়, ওরে খুঁজতে শুরু করে। দুজনে মিলে ওর বন্ধুদের বাড়ি থেকে শুরু করে কলেজ অবধি সমস্ত জায়গায় খোঁজে, এমনকি ওর প্রিয় পাড়ার মাঠেও যায়, কিন্তু কোথাও তনুর খোঁজ পায় না। দুজনের মনে তুমুল তোলপাড় চলছে। সন্তান হারিয়ে ফেলার ভয়ে যে সাংঘাতিক ভয় হয়তো জগতে আর কিছুই নেই। হঠাৎ বিনয়ের কি যেন মনে হয়। একটা জায়গা জানি, হয়তো ওখানে তনু থাকতে পারে। এসো তো দেখি। ওরা দুজন যায় একটা পুকুর পাড়ে। এই অন্ধকার পুকুর পাড়ে কেউ আসে না বললেই চলে, কিন্তু একজন এসেছে, তনু। বিনয় আর শিবানী তনুকে খুঁজতে খুঁজতে হঠাৎ শুনতে পায় জলে ঢিল পড়ার শব্দ। দুজনেই চমকে তাকায় একদিকে, দেখে সেখানে বসে আছে তনু। ওর হাতে কিছু ছোট ছোট নুড়ি, সেগুলোকে ছুটছে আর মাঝে মধ্যে চোখের জল মুছছে। ওরা এগিয়ে যায় তনুর কাছে, কিচ্ছু বলে না, শুধু ওকে জড়িয়ে ধরে। তনু নিজেকে ছাড়ানোর চেষ্টা করে প্রথমে, কিন্তু পারে না।
তারপর কেঁদে ফেলে। বিনয় আর শিবানীও কেঁদে ফেলে। এরপর কেটে যায় 7 দিন। আজ থেকে তনুর পরীক্ষা শুরু। এদিকে নেহাও পরীক্ষা দিতে আজ তাড়াতাড়ি বেরোবে। ও জানি ওকে পাবলিক ট্রান্সপোর্টে যেতে হবে। 8টা বাজলে আস্তে আস্তে সবাই ব্রেকফাস্ট টেবিলে চলে আসে। আজ ঋষিও তাড়াতাড়ি বেরোবে, ওর একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। নেহা তাড়াতাড়ি করে খেয়ে মাকে, বাবাকে আর জেঠুকে প্রণাম করে চলে যায়। ঠাম্মাকে প্রণাম না করে যেতে গেলে ঋষি বলে বসে, নেহা, ঠামিকে প্রণাম করলি না? না, কারণ যাকে মন থেকে আমি সম্মান করি না তাকে আমি প্রণামও করতে পারবো না। মল্লিকা দেবী রেগে যান। মলয়, তোর মেয়ে আমাকে অপমান করছে আর তুই কিছু বলছিস না যে? নেহা, পরীক্ষা দিতে যাওয়ার সময় এমন অশান্তি করতে নেই। তুই বেরিয়ে পড়, না হলে বাস পাবি না, আর ভিড় ট্রেনে উঠবি না, ঠিক আছে? আচ্ছা, আমি আসছি বাবা, মা আসছে। নেহা এই বলে ওখান থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পরে ঋষিরাজ বেরিয়ে পড়ে গাড়ি নিয়ে। নেহা একটা অটো করে কলেজে যায়। অটো থেকে নেমে কলেজের গেটে গিয়ে দেখে তনু দাঁড়িয়ে আছে, আর সেটা দেখি নেহা ওর কাছে যায়। ওদিকে তনু নেহাকে অটো থেকে নামতে দেখে তো বেশ অবাক হয়ে গিয়ে নেহাকে বলে, কি ব্যাপার নেহা, তুই অটো করে আসলি? তুই তো গাড়িতে আসিস। আসতাম, তবে আজ থেকে আমি অটো করেই আসবো। কেন রে, সব ঠিক আছে তো? নেহা ওদের ফ্যামিলি সম্পর্কে সব বলে। তনু তো সব শুনে অবাক হয়ে যায়। কিন্তু তোদের তো অনেক বড় বাড়ি, তাই না? তারপরেও এরকম কেন? বড় বাড়ি হলে কি মন বড় হয় রে? আসলে দাদা ভাই বদলে গেছে। বড় মা চলে যাওয়ার পরে দাদা ভাই কেমন যেন পাল্টে গেল। ঠাম্মি ওকে যেন গ্রাস করে নিল। এখন তো ঠাম্মি ছাড়া কিচ্ছু দেখতে পায় না। বুঝি রে। যাই হোক, এসব নিয়ে আর ভাবিস না। পরীক্ষা শেষ করে দুজনই বেরিয়ে যায় বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তনু সাইকেল নিয়ে বাড়ির দিকে এগোয়। হঠাৎ সাইকেলটা মাঝ রাস্তায় পাংচার হয়ে যায়। অগত্যা সাইকেল নিয়ে হাঁটতে শুরু করে সে। ঘড়িতে সময় দেখে প্রায় 8টা, কিন্তু যে রাস্তা দিয়ে তনু যাচ্ছে রাস্তাটা একটু ফাঁকা, আর সেখানে একটা মদের ঠেকও আছে। হঠাৎ তনুকে দেখে কয়েকটা ছেলে মদের দোকান থেকে বেরিয়ে এসে তনুর পথ আটকায়। তনু ওদের দেখে রেগে যায়, বলে, কি ব্যাপার, পথ আটকালে কেন? পথ আটকালেন কেন? সরুন বলছি। সে না হয় সরবো, কিন্তু কোথায় যাচ্ছ সেটা তো বলে যাও, আমরা ছেড়ে দিই। এই বলে একটা ছেলে ওর সাইকেলটা এক টানে নিয়ে ফেলে দেয়। তনু বেশ ভয় পায়, কিন্তু ওর মনে একটা জোরও চলে আসে যেন। একটা ছেলে ওর হাত ধরতে এলে ও সর্বশক্তি দিয়ে ছেলেটাকে ধাক্কা মেরে ফেলে দেয়। তারপর আর অপেক্ষা না করে পাগলের মতো ছুটতে থাকে আর চিৎকার করতে থাকে, ঋষি গাড়ি নিয়ে একটা মিটিং থেকে ফিরছিল ওই রাস্তা দিয়ে। আজ ওর মনটা ভালো নেই। নিজের বোনকে এভাবে বাসে করে যেতে দেখতে ওর একদমই ভালো লাগছে না। এইসব ভাবতে ভাবতেই গাড়ি চালাচ্ছিল, আর তখনই কেউ ওর গাড়ির সামনে এসে পড়ে। ঋষি তখনই ব্রেক কষে গাড়িটা থামিয়ে দেয়। সে নিজেও চমকে যায়। তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে দেখে একটা মেয়ে গাড়িতে ধাক্কা খেয়ে পড়ে গেছে, আর ওর পেছনে 4-5টা ছেলে এসে দাঁড়ায়। ওদের দেখে মেয়েটা মাটি থেকে উঠে ঋষিরাজের পেছনে গিয়ে ওর একটা হাত চেপে ধরে, আমাকে বাঁচান, বাঁচান আমাকে প্লিজ, আমাকে বাঁচান, বাঁচান। ঋষি তনুর দিকে তাকায়, দেখে তনু ভয়ে একেবারে কাঁটা হয়ে গেছে। ছেলেগুলো ওদের দুজনকে ঘিরে আছে, আর তনুর দিকে কেমন একটা খারাপ চোখে তাকিয়ে রয়েছে। তনু ভয়ে খুব জোরে ঋষির হাতটা ধরে রয়েছে, যেন ও ছাড়া এই মুহূর্তে তনুর কেউ নেই। এই দেখে ঋষির সামনে ছেলেগুলোর দিকে তাকিয়ে দেখে। ওদের মধ্যে থেকে একটা ছেলে বলে ওঠে, কে তুই? স্যার, মেয়েটাকে ছেড়ে দে। না, হাত ছাড়বো না। তনু কথাটা শুনে খুব অবাক হয়ে যায়। ঋষি কোনো কথা না বলে তনুর হাতটা ধরে সোজা গাড়িতে গিয়ে বসায়। ছেলেগুলো তেড়ে এসে ঋষিকে মারতে গেলে ঋষি উল্টে ওদেরকে মারতে থাকে। হঠাৎ পুলিশের গাড়ির আওয়াজ শুনে ওরা পালিয়ে যায়। ঋষি গাড়িতে উঠে বসে। এই, তুমি আর কারো গাড়ি পাও না? সবসময় আমার গাড়ির সামনে এসে কেন পড়ো বলো তো? কারণ আপনার গাড়ি আমার সামনে এসে পড়ে, তাই। সব সময় মুখে মুখে কথা, তাই না? সবসময় ঝগড়া করার মুডে থাকো নাকি? আমি সময় না আসলে কি হতো? আমি কি জানতাম নাকি যে এরকম একটা কিছু হবে? আমি তো কলেজ থেকে ফিরছিলাম। এত রাতে কলেজ থেকে ফিরছো? কোন কলেজে পড়ো তুমি? ওরে বাবা, কত প্রশ্ন! আপনি হাঁপিয়ে যান না? যেটা বলছি সেটার উত্তর দাও। আসলে আমার পরীক্ষা চলছে এখন, ফাইনাল ইয়ার। পরীক্ষা শেষ হয়েছে বিকেল 5টাতে। তারপর আমি আর আমার বেস্ট ফ্রেন্ড নেহা ঠিক করলাম একসাথে দোকানে একটু চা খেয়ে ফিরবো। ঋষি নেহার নামটা শুনে বলে, এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি কোন কলেজে পড়ো বলো তো? বলবো না। মানে কেন? এই মেয়ে শোনো, আপনি আগে আমাকে এই মেয়ে করে বলাটা বন্ধ করুন তো। আমার একটা নাম আছে, তনুষ্কা চ্যাটার্জি, আর আমি সিটি কলেজে পড়ি। তা তনুষ্কা, কি নিয়ে পড়ছো? ফ্যাশন ডিজাইনিং, ফাইনাল ইয়ার। এই, আপনি আমাকে এত কথা কেন জিজ্ঞেস করছেন বলুন তো? এমনি। তোমার বাড়ি কোথায় বলো, আমি ছেড়ে দিচ্ছি। না 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 না, আপনার হয়তো আবার লেট হয়ে যাবে। বড় বড় মানুষের তো বড় বড় ব্যাপার স্যাপার, আমি তো আবার সেসব বুঝি না বাবা। তো আমি নিজেই চলে যেতে পারবো। ঋষি এবার একটু ধমক দেয়, চুপচাপ ঠিকানাটা বলো, এত রাতে আমি তোমাকে একা ছাড়বো না। যতটা ভাবছিলাম ততটা তাহলে না। মানে বুঝলাম না। মানে যতটা আপনাকে খরচ ভাবছিলাম ততটাও আপনি না।
নাহলে আপনি তো এত কিছু করতেন না। কি? আমি খারুস? কিন্তু তখনই তনুর ফোনটা বেজে ওঠে। তনু ফোনটা ব্যাগ থেকে বার করে দেখে ওর মা ওকে ফোন করেছে। একটা ঢুক গেলে ফোনটা ধরে সে। হ্যালো মা, আমি এক্ষুনি চলে আসবো। সরি 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 সরি, দেরি হয়ে গেছে। আমি বাড়ি গিয়ে সব বলছি। হ্যাঁ, তুমি এখন রাখো। এই বলে ফোনটা কেটে ঋষির দিকে তাকালে দেখে ঋষির ডান হাতটা কেটে গেছে। সেটা দেখে তনু ব্যস্ত হয়ে পড়ে এবং ঋষির হাতটা টেনে নেয়। হে বাবা, আপনার হাতটা তো কেটে গেছে। কখন হলো এটা? দেখি দেখি দেখি, আমাকে একটু দেখান তো। তনুর হাতের নরম স্পর্শ ঋষির খুব ভালো লাগে, তবুও সে হাতটা সরিয়ে নেয়। কিচ্ছু হয়নি, আমি দেখে নেব। না না না, সেটা বললে কি করে হয়? এই বলে গাড়িতে তনু ফার্স্ট এড বক্স খুঁজতে থাকে। কোথায় গেল? বলছি বলছি গাড়িতে ফার্স্ট এড বক্স নেই। ঋষি ফার্স্ট এড বক্সটা বার করে দিল তনুকে, আর তনুকে দেখেই যাচ্ছে তনু কিভাবে ওর যত্ন নিচ্ছে। দেখে দেখি আপনার হাতটা, কতটা কেটে গেছে হাতটা। এই বলে তনু ওর হাতে ব্যান্ডেজ করে দেয়, আর ঋষি সেটা দেখে মনে মনে ভাবতে থাকে, খুব অদ্ভুত মেয়ে তো। খারুসও বলে আবার যত্নও করে। মা চলে যাওয়ার পর কেউ এত যত্ন করেনি, সব একা করেছি। আমিও কখনো মাথায় হাত বুলিয়ে দেয়নি। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের জন্যেই মিস্টার অলোকেশ সরকার প্রতিনিয়ত এই সুন্দর সুন্দর গল্পগুলো নিয়ে আসেন। আপনাদের প্রতিটি লাইক আর কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা দেয়। তাই গল্পটি ভালো লাগলে এখনই একটি লাইক দিয়ে দিন আর কমেন্টে জানান আপনার অনুভূতি। চলুন এবার ফেরা যাক গল্পের বাকি অংশে। তনু ওর হাতে ব্যান্ডেজ করে দেয়। ঋষি কিছুক্ষণ তনুর দিকে তাকিয়ে থাকে, তারপর বলে, তোমার বাড়ির ঠিকানা বলো। আমার বাড়ির ঠিকানা না বলা অবধি আপনি আমাকে ছাড়বেন না, সেটা আমি বুঝতেই পেরেছি। তনু ওর বাড়ির ঠিকানা বললে ঋষি গাড়ি স্টার্ট দেয়। গাড়ি ওদের বাড়ির সামনে এসে দাঁড়ালে তনু দেখে ওর মার ভাই গেটের সামনে দাঁড়িয়ে আছে। তনু গাড়ি থেকে নেমে দৌড়ে যায় ওর মার কাছে, গিয়ে মাকে জড়িয়ে ধরে। ঋষি গাড়িতে বসে মা মেয়েকে দেখতে থাকে। অন্যদিকে তনু ওর মাকে সব বলতে থাকে। শিবানী মেয়েকে জড়িয়ে ধরে। কত বড় ভাড়া কেটে গেছে রে মা তোর। আমি কালই একটা পুজো দেবো। ধন্যবাদ দাদা বাবু, আপনি না থাকলে যে কি হতো। ঋষি একটু হাসে। শিবানী দেবী আর তনুকে দেখে ঋষি নিজের মায়ের কথা মনে পড়ে যায়। ওর মা ওকে এভাবে শাসন করত, কিন্তু এখন না ভালোবাসার কেউ আছে, না শাসন করার। নিজেকে সামলে নিয়ে ঋষি বলল, না না, ধন্যবাদ দেওয়ার কিছু নেই, আমি আসি। হে মা, সেটা বললে কি করে হবে? আমার মেয়ের এত বড় একটা উপকার করলেন। ভেতরে আসুন না, কিছু মুখে তো দিয়ে যান। না, আজ না, অন্য কোনো দিন আসবো। এই বলে তনুর দিকে একবার তাকিয়ে গাড়িতে গিয়ে বসে যায় ঋষি। ঋষিরাজ বাড়িতে এসে নিজের রুমের দিকে যেতে গিয়ে শুনে নেহা ফোনে তনুর সঙ্গে কথা বলছে। নেহা ফোনের স্পিকার অন করে কথা বলছে। তনু আজ বাড়ি ফেরার সময় যা যা হয়েছে সেটা নেহাকে বলছে। ভাগ্যিস ভাগ্যিস ওই লোকটা তোকে বাঁচিয়েছে, না হলে কি হতো বলতো? আমার তো ভেবেই ভয় করছে। লোকটা সত্যি খুব ভালো রে। প্রথম দিন খারাপ মনে হয়েছিল, আজ দেখি না অতটাও নয়। তবে লোকটা চলে গেল জানিস তো, থ্যাংক ইউ বলা হলো না। পরে দেখা হলে জানিয়ে দিস। এবার ঘুমা, কাল পরীক্ষা আছে। দেখা হচ্ছে কাল কলেজে। হ্যাঁ, আর শোন, কাল আগে বেরোতে হবে কিন্তু। আজ ভিড়ের জন্য বাস চড়েছি, কাল সেটা আর করবো না। টাটা। বলেই ফোন রেখে দেয়। ঋষির কথাটা শুনে খারাপ লাগে। ও আর ভাবে, না, আজ তনুর সঙ্গে যেটা হলো কাল তো নেহার সঙ্গে হতে পারে। ওকে আর বাসে যেতে দেওয়া যাবে না, ঠামির সঙ্গে কথা বলবো। এইসব ভাবতে ভাবতে ঋষি নিচে ডিনার করতে যায়। ডিনার টেবিলে বসে সবার সাথে চুপচাপ খেতে থাকে। নেহাও কোনো কথা বলে না। এই দেখে ঋষি খুব খারাপ লাগে। ও বলে, নেহা, তোর আমাকে নিয়ে যত সমস্যা তো, শোন, আর 7 দিন পরে আমি নিউ ইয়র্ক চলে যাচ্ছি অফিসের প্রজেক্টে। আর তোকে আমাকে সহ্য করতে হবে না। দাদা ভাই, তুই কোথায় গেলি তাতে আমার কিচ্ছু যায় আসে না, বিশ্বাস কর। বেশ, কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি তুই আর কাল থেকে ভিড় বাসে যাবি না। ড্রাইভার তোর জন্য অপেক্ষা করবে। না, তোর দয়া আমার চাই না রে। দয়া না, অর্ডার। আর আমার কথা যদি না শুনিস তাহলে কালকে পরীক্ষা দিতে যেতে হবে না। নেহা কিছু বলার আগে মল্লিকা দেবী বললেন, নেহা, তোমায় দাদু ভাই যখন বলছে তখন তুমি সেটা শুনতে বাধ্য। ও যেটা বলেছে তুমি সেটাই করবে। মেয়েদের এত জেদ ভালো না। নেহা মনে একটা তাচ্ছিলের হাসি দিল, তারপর বলল, তাই নাকি? তুমি নিজে একটা মেয়ে হয়ে নিজের জেদটা বজায় রাখছো, আর আমাকে বলছো মেয়েদের জেদ ভালো না। আমার খাওয়া হয়ে গেছে। এই বলে নেহা খাবার ছেড়ে উঠে চলে যায়। পরের দিন নেহা না চাইতেও ওকে গাড়ি করেই যেতে হয়। কিন্তু ফেরার সময় ভীষণ আকাশ কালো করে আসে। আকাশের অবস্থা দেখে তনু তাড়াতাড়ি পা চালায়, বাসে বাড়ি যাবে। সাইকেল তো ভেঙে গেছে, কিন্তু বাস স্ট্যান্ডে যাওয়ার আগেই বৃষ্টি নেমে যায়। তাড়াতাড়ি একটা দোকানের শেডের নিচে গিয়ে দাঁড়ায় তনু। হঠাৎ ওর সামনে একটা বড় গাড়ি এসে দাঁড়ায়। তনু অবাক হয়ে যায়। ওর সামনে বড় গাড়ি এসে দাঁড়াতে দেখে গাড়ির পেছনের জানালার কাঁচ নামিয়ে ঋষি বলে, তনু, গাড়িতে উঠে এসো, আমি বাড়িতে পৌঁছে দিচ্ছি। তনু অবাক হয়ে বলে, আপনি এখানে? না না
না না না, আমি বাসে করে চলে যাবো, আপনি যান। ঋষি রেগে গিয়ে বলে, জেদ করো না, এসো বলছি। তনু বিরক্ত হয়ে গাড়িতে গিয়ে ওর পাশে বসে। ড্রাইভার গাড়ি স্টার্ট দেয়। তোমার পরীক্ষা কেমন হলো? ভালো। বেশ। তোমার বন্ধু নেহার পরীক্ষা কেমন হয়েছে? তনু অবাক হয়ে ওর দিকে তাকিয়ে বলল, আপনি আমার বন্ধুর কথা জানতে চাইছেন কেন বলুন তো? নেহা আমার বোন। ও, তার মানে আপনি নেহার ওই খরচ দাদা? ঋষি ওর কথায় রেগে যায়। আবার 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 আমাকে তুমি খারুস বলছো? খরচই তো অনেক শুনেছি, আপনি তো খুব বাজে মানুষ। নিজের বোনকে কষ্ট দিতে আপনার ভালো লাগে? ঋষি ধমক দিল, আমি আমার বোনের সাথে কি করব সেটা আমি তোমায় বলবো না নিশ্চয়ই। তনু চুপ করে যায়, মুখ গোমড়া করে রাস্তার দিকে তাকিয়ে থাকে। তনুর বাড়ি চলে এলে তনু রাগ করে গাড়ি থেকে নেমে যায় আর দুম করে দরজাটা বন্ধ করে দেয়। পিছন ফিরে একবারও ঋষির দিকে তাকায়ও না, সোজা বাড়ি ঢুকে যায়। আর এতে ঋষি প্রচন্ড রেগে যায়, খুব অপমানিত হয়। সে বলে, ম্যানারলেস মেয়ে একটা, আমি ওকে হেল্প করলাম আর একটা থ্যাংক ইউ বললো না। ঋষি খুব বিরক্ত হয়ে গাড়ি স্টার্ট দিয়ে ওখান থেকে বেরিয়ে যায়। রাতে তনু খেয়ে দিয়ে শুয়ে শুয়ে ভাবে, এটা বোধহয় ঠিক করলাম না। খরচটা আমাকে 2 দিন হেল্প করলো আর আমি একবারও ধন্যবাদ জানলাম না। না না না, এবার যেদিন দেখা হবে সেদিন ধন্যবাদ বলতেই হবে। তবে সরিও বলবো, আমার হয়তো ভাই বোনের বিষয়টা নিয়ে কথা বলাটা ঠিক হয়নি। কিন্তু তনু জানতো না একটা সাধারণ থ্যাংক ইউ বলতে গিয়ে ও কোন বিপদের মুখে পড়তে চলেছে। পরের দিন তনুর পরীক্ষা ছিল না। টেলার্সের দোকানের কিছু ড্রেস ডেলিভারির জন্য তনু গড়িয়াহাটে যায়। ড্রেস ডেলিভারি করে বেরিয়ে দেখে সামনের একটা বড় বাড়িতে ঋষিরাজের গাড়িটা ঢুকছে। আরে, এটা তো নিহার দাদার গাড়ি। বাপরে, নিহারা এত বড় বাড়িতে থাকে। যাই, আজই ওর দাদাকে থ্যাংক ইউটা বলে আসি। সিকিউরিটি পেরিয়ে গাড়িগুলোর সঙ্গেই তনু ঢুকে যায়। এদিকে ঋষিরাজের মাথা আজ প্রচন্ড গরম অফিসের একটা সমস্যার জন্য। গাড়ি থেকে নেমে সোজা বাড়ির ভেতরে গটগট করে ঢোকে ঋষিরাজ। তনু বাড়ির ভেতরে ঢুকে আসে। এত বড় বাড়ি দেখে প্রথমে তো বুঝতেই পারে না কোন দিকে যাবে। মনে মনে ভাবে, এভাবে না বলে বাড়ির ভেতরে ঢোকাটা কি ঠিক হলো? যদি লোকটা আরো খেপে যায়। এই ভাবতে ভাবতে তনু দেখে এক জায়গায় ঋষিরাজ বসে আছে, কিন্তু ওর সামনে যে অনেক লোক রয়েছে সেটা তনু আর খেয়াল করে না। ঋষিকে দেখে দৌড়ে যায় তনু। ঋষির সামনে গিয়ে তাড়াহুড়োর মধ্যে কার্পেটে পা লেগে উল্টে যায়। আর তখনই ঘটে আর এক কাণ্ড। তনুর হাতে লেগে টেবিলের উপর রাখা ঋষির ল্যাপটপটা মাটিতে পড়ে ভেঙে যায়। ঋষিরাজ তনুকে আর এই সব কাণ্ড দেখে প্রচন্ড রেগে চিৎকার করে ওঠে, হাউ ডিয়ার ইউ! তুমি এখানে কি করছো? এটা কি করলে তুমি? ল্যাপটপটা ভেঙে দিলে! তনু কাঁচুমাচু, সে নিজেও ভয় পেয়ে গেছে, বুঝতে পারে না কি উত্তর দেবে। ওর আশেপাশে অনেক লোকজনকে দেখে লজ্জাও লাগছে ওর। চোখে জল চলে আসে তনুর, গলা ধরে আসে, কি হলো? চুপ করে আছো কেন? উত্তর দাও, কেন এখানে এসেছো তুমি? রেগে তনুর দিকে তাকায় ঋষি। তোমার সাহস হলো কি করে আমার বাড়িতে ঢোকার? তনু ঋষির চিৎকারে ভয় পেয়ে যায়, তাই বলে, আমি আসলে আপনার সাথে কথা বলতে এসেছিলাম। ঋষি ল্যাপটপ তুলে দেখে যে ল্যাপটপটা পুরো ভেঙে গেছে, তাই প্রচন্ড পরিমাণে রেগে যায়। তুমি জানো তোমার জন্য কত বড় ক্ষতি হলো? এই কম্পিউটারে আমার লন্ডনের প্রজেক্টের সমস্ত ডেটা আছে, ওটার ব্যাকআপও নেই। না না, আমি এটা টলারেট করবো না। সিকিউরিটি, সিকিউরিটি! তনু ভয়ে জড়সড় হয়ে যায়, চোখে টপটপ করে জল পড়ে। বাড়িতে যত লোক ছিল ওখানে ভিড় করে। কিছু অফিসের লোক আছে। সিকিউরিটি এসে ভয়ে ভয়ে দাঁড়ায়। এই মেয়েটা এই বাড়িতে ঢুকলো কি করে? তোমরা ওকে ভেতরে কেন ঢুকতে দিয়েছো? স্যার, আমরা কেউ মেয়েটাকে দেখিনি ঢুকতে। কি? তোমরা দেখোইনি? দুদিন তোমার সাথে একটু ভালোভাবে কথা বলেছি বলে আর তুমি মাথায় চড়ে বসেছো, তাই না? তোমাদের মতো লোয়ার মিডিল ক্লাস মেয়েরা এমনই। তোমরা একটা বড় লোক ছেলে দেখলেই তার ঘাড়ে ঝুলে পড়ো, তাই তো? বেরো, বেরো, এই বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যাও। তনু এত কাঁদতে শুরু করেছে যে ওর হিঁচকি উঠে যায়। টেবিলের ওপর রাখা গ্লাসের জলটা খায়, তাতে ঋষি আরো রেগে যায়। তোমার এত বড় সাহস হলো কি করে যে তুমি আমার গ্লাসের জল খেলে? সিকিউরিটি, দাঁড়িয়ে দেখছো কি? নিয়ে যাও এটাকে। ননসেন্স মেয়ে একটা। সিকিউরিটি ওকে নিয়ে যেতে গেলে হঠাৎ তনুর ভেতরটা কেমন যেন করে ওঠে। ও বমি করার মতো ওয়াক করে ওঠে আর ওর মুখ থেকে গল গল করে রক্ত বেরোতে থাকে। কি হলো তনুর? হঠাৎ রক্ত বমি করছে কেন? ওর কি কোনো অসুখ আছে? প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের জন্যেই মিস্টার অলোকেশ সরকার প্রতিনিয়ত এই সুন্দর সুন্দর গল্পগুলো নিয়ে আসেন। আপনাদের প্রতিটি লাইক আর কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা দেয়। তাই গল্পটি ভালো লাগলে এখনই একটি লাইক দিয়ে দিন আর কমেন্টে জানান আপনার অনুভূতি। চলুন এবার ফেরা যাক গল্পের বাকি অংশে। সিকিউরিটি ওকে নিয়ে যেতে গেলে তনুর শরীরটা কেমন যেন করে ওঠে। হঠাৎ ওর বমি এসে যায়, ওয়াক করে মুখ থেকে গল গল করে রক্ত বেরিয়ে আসে। সিকিউরিটি গার্ড সহ সবাই ভয় পেয়ে যায়। স্যার দেখুন বলে চিৎকার করে ঋষি তনুর দিকে তাকালে দেখে ওর মুখ থেকে গল গল করে রক্ত বের হচ্ছে। ঋষি ভয় পেয়ে দৌড়ে যায় ওর কাছে, ওকে ধরতে যাবে, কিন্তু ঋষি যাওয়ার আগেই তনু মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায়। ঋষি গিয়ে তনুকে কোলের মধ্যে তুলে নেয়। ঋষি মন দিয়ে দেখে তনুর মুখটা।
দেখে ওর মুখে গায়ে চারিদিকে রক্ত ভর্তি। কি করবে বুঝে পায় না। এরকম পরিস্থিতিতে তো কোনোদিনও পড়েনি। তনু, তনু, এই তনু, কি হলো তোমার? রক্ত কেন? কি হলো? চোখ খোলো। সিকিউরিটি, এক্ষুনি গাড়ি বের করতে বলো, ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। ঋষি চট জলদি তনুকে কোলে তুলে নিয়ে গাড়িতে ওঠে। ড্রাইভার গাড়ি চালাচ্ছে। ঋষি বলছে, তাড়াতাড়ি চালাও। এই তনু, কি হলো? চোখ খোলো প্লিজ। তনুকে কোলে নিয়ে পেছনে বসে আছে ঋষি। গাড়ি গিয়ে হাসপাতালে দাঁড়ায়। ঋষি কোলে নিয়ে ভেতরে যায় ওকে। হাসপাতালে ভর্তি করে দেয়। যেহেতু এই হাসপাতাল ওদের, তাই কোনো প্রবলেমই হয় না। তনুকে ওটিতে নিয়ে যাওয়া হয়। ঋষি ওটির সামনে দাঁড়িয়ে আছে। ওকে কাঁচের বাইরে থেকে দেখে। কত যন্ত্র তনুর চারপাশে। ঋষি টেনশনে। সে বুঝতে পারছে না হঠাৎ করে এমন কি হলো, কেন হলো। ওর মনের ভেতর অনেক তোলপাড় শুরু হয়। ওর হঠাৎ এরকম কেন হলো? এভাবে এভাবে মুখ দিয়ে রক্ত কেন বেরোলো? ও কি অসুস্থ? কিন্তু আমার তো কখনো ওকে অসুস্থ মনে হয়নি। কিছুক্ষণ পরে ওটি থেকে ডক্টর বেরিয়ে আসে। ঋষি ওনার কাছে যায়। ডক্টর, তনু কেমন আছে? আর ওর মুখ দিয়ে এভাবে রক্ত কেন বেরোলো? তনু মেয়েটি বিষ খেয়েছে। ওর পেট থেকে বিষ পাওয়া গেছে, আর সেটা খুব স্ট্রং। কয়েক মিনিটের মধ্যে মানুষকে শেষ করে দেয়। মানে কি বলছেন? বিষ? কিন্তু ও তো আমার সামনে ছিল। আর ও বিষ কেন খাবে? ও কি কয়েক মিনিট বা কয়েক সেকেন্ড আগে কিছু খেয়েছে? কারণ ওর শরীরে যে বিষটা আছে, সেই বিষটা কাজ করতে কয়েক সেকেন্ড সময় লাগে। ঋষিরাজ হঠাৎ করে কিছু একটা ভেবে নিয়ে বলে, হ্যাঁ, ও জল খেয়েছিল। তাহলে জলের মধ্যেই বিষ ছিল। এই বিষের কোনো কালার বা গন্ধ নেই, যে কোনো কিছুর সাথেই মিশে যায়, যার ফল মারাত্মক হয়। মেয়েটির অবস্থা খুব একটা ভালো না। আমরা বিষটা বের করেছি, কিন্তু যদি 24 ঘন্টার মধ্যে জ্ঞান না আসে, তাহলে আমাদের কিচ্ছু করার থাকবে না। মানে ওর প্রাণীরও ক্ষতি হতে পারে। হ্যাঁ, আসলে মেয়েটার শরীর থেকে অনেক রক্ত বেরিয়েছে। ওকে রক্তও দিতে হবে। ডক্টর, আপনি যা করার সব করুন, শুধু দেখবেন মেয়েটা যেন সুস্থ হয়ে যায়। মেয়েটাকে আপনার কাছের কেউ? কথাটা শুনে ঋষি একটু থমকে যায়। কাছের? আপনার অত প্রশ্নের কি আছে? যেটা করার সেটা আপনি করুন। ডক্টর কিছু না বলে আবার ওটিতে ঢুকে যায়। ঋষি খানিকটা শক। সে নিজের মনেই বলতে থাকে, জলে বিষ? আমার নিজের বাড়িতে জলের মধ্যে বিষ কি করে সম্ভব? গড়িয়াহাটের এই বাড়িটাতে আমি কিছু বিজনেস মিটিং করি, আর মাঝে মাঝে থাকি। আর জলটা তো আমার জন্যই টেবিলে ছিল, সেটাই তনু খেলো। তাহলে কি বিষটা আমার জন্যই? ও মাই গড, আমার জন্য এটা? একটুখানি ভেবে নিয়ে তারপর চিৎকার করে ওঠে, ম্যানেজার, ম্যানেজার, তুমি একটু থাকো, আমি আসছি। ঋষি ওর গড়িয়াহাটের বাড়িতে চলে যায়। রাস্তায় কাউকে ফোন করে। তারপর বাড়িতে গিয়ে যেখানে ওরা ছিল সেখানের জায়গাটায় যায়। টেবিলের ওপরে গ্লাসটা এখনো আছে। ঋষি গ্লাসটা ধরে গন্ধ শুঁকে, কিন্তু কোনো গন্ধ পায় না। তখনই ওখানে একজন প্রায় 50 বছর বয়সী লোক আসে। ঋষি ওনাকে দেখে। কমিশনার আঙ্কেল, তুমি নিজে এসেছো? আমি তো বলেছিলাম তোমার কোনো বিশ্বস্ত অফিসারকে পাঠাতে। না, তোমার কথা শুনে মনে হলো এটা সিরিয়াস কেস। বলো কি হয়েছে? ঋষি ওনাকে সমস্ত কিছু খুলে বলে। সব শুনে কমিশনার বলে ওঠে, এটা তো খুব সাংঘাতিক ব্যাপার। মানে কেউ তোমায় মারার চেষ্টা করছে ঋষি। গ্লাসটা আর ধরো না, বাকি জলটা পরীক্ষা করতে হবে। মেয়েটা কেমন আছে? তনু ভালো নেই, বাট আঙ্কেল আমি কোনো অফিসিয়াল কেস চাই না। মিডিয়া বা বাড়ির কেউ যেন না জানে, জানলে ওরা টেনশন করবে। তুমি কোনো টেনশন করো না, আমি সব সামলে নেব। আর এই গ্লাসের রিপোর্ট বিকালের মধ্যেই পেয়ে যাবে। কমিশনার একটা গ্লাভস পরে নিয়ে গ্লাসটা নিয়ে চলে যায়। ঋষি এক জায়গায় বসে পড়ে। তখনই কোনো ফোন বেজে ওঠে। দেখে ফ্লোরে একটা ফোন পড়ে রয়েছে। তনুর ফোন? ওর মা ফোন করছে? কি বলবো ওর মাকে আমি? ঋষি ফোনটা ধরে না। নিজের ফোন থেকে নেহাকে আগে ফোন করে। নেহা পড়ছিল, তখনই হঠাৎ ওর ফোনটা বেজে ওঠে। দেখে দাদা ভাই ফোন করেছে। নেহা ভাবে, দাদা ভাই আমাকে কেন ফোন করছে? ও তো কখনো আমাকে ফোন করি না। এইসব ভাবতে ভাবতে ফোনটা ধরে। তারপর বলে, কি ব্যাপার, ভুল করে ফোন করলি বুঝি? সবসময় এভাবে কথা বলিস না। একটা কথা জানানোর ছিল, তোর বান্ধবী তনুষকে হাসপাতালে ভর্তি। এক্ষুনি এবার হাসপাতালে চলে আয়। মানে কি হয়েছে তনু? আর হাসপাতালে কেন? আর তুই ওকে চিনলে কি করে? সেসব পরে জানবি, আগে হাসপাতালে আয়। আর ওর বাড়ির লোকের ফোন নাম্বার আছে তোর কাছে? তাহলে ওদের চলে আসতে বল এক্ষুনি। এখন আমি যাচ্ছি। এই বলে ফোনটা কেটে দেয়। ঋষি চুপচাপ বসে পড়ে। ওর কিচ্ছু ভাল লাগছে না। ওর মনে হচ্ছে আজ ওর জন্য তনুর এই অবস্থা। এই মেয়েটা এখানে কেন আসলো? আজ যদি ও না আসতো তাহলে তো এসব হতো না। কেন এলো? কি বলতে চেয়েছিল? এই প্রশ্নগুলো যেন ওকে কুঁড়ে কুঁড়ে খেতে থাকে। উঠে চলে যায় হাসপাতালের দিকে। এদিকে নেহা তনুর মাকে ফোন করে। সবটা শুনে শিবানী দেবী কেঁদে ফেলে। সে কি করবে, কিভাবে মেয়েকে বাঁচাবে, কিছুই তো বুঝতে পারছে না। জানায় সে এক্ষুনি সবাইকে নিয়ে যাচ্ছে। হাসপাতালে ঋষি এসে দেখে তনুর বাবা, মা আর নেহা চলে এসেছে। ঋষিকে দেখে নেহা বলে, দাদা ভাই এসব কি করে হলো? ডাক্তার বলছে তনুর পেটে বিষ পাওয়া গেছে। সেটা কিভাবে সম্ভব? আমার মেয়ে বিষ কেন খাবে? ও জেনে বুঝে বিষ খায়নি, আমি আপনাদের সব বলছি।
এই বলে ঋষিরাজ ওদের সমস্ত কথা খুলে বলে। সব শুনে নেহা বলে, তার মানে কেউ তোকে মারতে চাইছিল, তোকে বিষ দিয়েছিল, আর সেটা তনু খেয়ে নিয়েছে ভুল করে। হ্যাঁ, কিন্তু এসব কথা যেন কেউ জানতে না পারে। আমি সব দেখে নিচ্ছি। তার মানে তনুকে তুই বাঁচিয়েছিলি গুন্ডাগুলোর হাত থেকে? ও বলছিল তোর সাথে দেখা হলে তোকে ধন্যবাদ জানাবে, ও হয়তো তোকে থ্যাংক ইউ বলতেই গিয়েছিল। কথাটা শুনে ঋষির খারাপ লাগে, ভাবে মেয়েটা আমি থ্যাংক ইউ বলতে এসেছিল আর আমি এতটা অপমান করলাম। এর মধ্যে একজন ডক্টর এসে জানায় তনুকে আইসিইউতে দেওয়া হয়েছে। শিবানী দেবী আর বাড়ির সবাই ভারী মন নিয়ে বাড়ির দিকে এগিয়ে যায়। বিনয়বাবু রিসেপশনে টাকার কথা জিজ্ঞেস করতে তারা জানায় এটা ঋষিরাজের হাসপাতাল, তাই ওদের কোনো টাকা লাগবে না। ঋষি বাড়িতে গিয়ে সোজা রুমে চলে যায়। তখনই দেখে পুলিশ কমিশনারের ফোন এসেছে। হ্যাঁ আঙ্কেল, বলুন। তুমি যেটা সন্দেহ করেছো সেটাই ঠিক। কেউ তোমার জলে বিষ মিশিয়েছিল। কেসটা খুবই ইম্পর্টেন্ট। ঋষি গম্ভীর। সে ফোন কেটে সোফায় বসে, ল্যাপটপ নিয়ে গড়িয়াহাটের বাড়ির সিসিটিভি ফুটেজ দেখে ডাইনিং রুমে একজন নতুন স্টাফ জলের গ্লাসে কিছু একটা মেশাচ্ছে, আর সেটা তনু দেখেছে। এটা দেখে ঋষি তো চমকে ওঠে। তনু জানতো এই গ্লাসে বিষ আছে, তাও কেন খেলো? গ্লাসে বিষ থাকা সত্ত্বেও তনু কেন জলটা খেলো? তবে কি তনুর ঋষির প্রতি কোনো অনুভূতি জন্মেছে? জন্মালেও ঋষি কি ওকে প্রশ্রয় দেবে? ঋষিরাজের চোখে তখন বিস্ময়, আর তনুর চোখে একরাশ ক্লান্তি। এটাই কি তবে এক নতুন ঝড়ের পূর্বাভাস, নাকি শুরু হলো এক অদ্ভুত ভালোবাসার ছোঁয়া? এখানেই শেষ হলো ভালোবাসার ছোঁয়া গল্পের প্রথম পর্ব। তনু আর ঋষিরাজের জীবনের এই অদ্ভুত সমীকরণ কোন দিকে মোড় নেবে তা জানতে চোখ রাখুন আমাদের পরবর্তী পর্বে। প্রিয় শ্রোতা বন্ধু, আজকের এই পর্বটি আপনার কেমন লাগলো? তনু আর ঋষিরাজের প্রথম সাক্ষাৎ কি আপনার মন ছুঁয়ে গেছে? আপনার মূল্যবান মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। গল্পটি ভালো লেগে থাকলে একটি লাইক করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, এই অসাধারণ প্রেমের উপন্যাসের পরবর্তী পর্বগুলো সবার আগে শুনতে এখনই আমাদের মিস্টার অলোকেশ সরকার এবং অডিও স্টোরি বাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন। আর হ্যাঁ, আপনাদের সাথে পুরো গল্পের টিম অডিও স্টোরি বাড়ি খুব শীঘ্রই ফিরছি এই গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল অডিও স্টোরি বাড়ি। ধন্যবাদ।